সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং, যেটা সানের নামে পরিচিত, এবং ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটও কয়েকটি গবেষণা করেছে। আমরা সেই গবেষণার থেকে দেখতে পাই যে আমাদের একটা সারণী দিয়েছে, সেটা হলো বিভিন্ন দেশে, আমাদের যে প্রতিবেশী দেশগুলোতে আমাদের ব্যক্তির নিজস্ব ব্যয়ের হারটা আমরা দেখতে পাই যে মালদ্বীপে মাত্র 18%, ভুটানে 25%, শ্রীলঙ্কায় 42%, নেপালে 47%, পাকিস্তানে 56%, ভারতে 62%, আর বাংলাদেশে সর্বোচ্চ 74%। আমরা ওষুধের ব্যয় এই পর্যায়ে বেড়েছে প্রায় 15%। আমরা জানি যে ক্যান্সার, কিডনি রোগ সহ এবং পক্ষাঘাতের চিকিৎসা করতে গিয়ে অনেকে শেষ সম্বল বা ভিটার জন্য বিক্রি করতে পারছে। এসব রোগের চিকিৎসা করতে গিয়ে অনেকে দরিদ্র হয়ে যাচ্ছে। এবং একটা গবেষণা দেখা গেছে বিনামূল্যে সরকারি সুবিধার বাইরেও রাজধানী ঢাকা শহরে হতদরিদ্রদের বাসিন্দাদের মোট আয়ের 1/3 ব্যয় হচ্ছে স্বাস্থ্য খাতে বা স্বাস্থ্য সেবা নিতে গিয়ে। এবার একটু আমাদের স্বাস্থ্য খাতের জনবলের দিকে কিছুটা আলোকপাত করা যায়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার জন্য জনশক্তি কৌশল অনুযায়ী প্রতি 10,000 জনকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য 8 জন চিকিৎসক, নার্স এবং মিডওয়াইফারের প্রয়োজন। কিন্তু বাংলাদেশে এই সংখ্যাটা অত্যন্ত অপ্রতুল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে চিকিৎসক, নার্স এবং প্যারামেডিক্যালের অনুপাত থাকার কথা 1 জন চিকিৎসকের পিছনে 3 জন নার্স এবং 5 জন প্যারামেডিক। কিন্তু আমাদের সেই তুলনায় নার্স সংকট প্রবল, প্যারামেডিক্সের সংখ্যাটা আরো কম। আমাদেরকে এই সব দুর্বলতা চিহ্নিত করতে হবে এবং সমাধান করতে হবে। আমাদের দেশে এই মুহূর্তে প্রতি 1000 জন মানুষের জন্য 0.7 জন চিকিৎসক, 0.5 জন নার্স এবং মিডওয়াইফারি আছে। আবার এই স্বল্প জনবলের জন্য 2021 সালে 24% ছিল পদ শূন্য ছিল, এবং WHO কর্তৃক নির্ধারিত মানদণ্ডের তুলনায় 74% কম চিকিৎসক, নার্স এবং মিডওয়াইফারি আমাদের দেশে। আমরা এই স্বল্প জনবল নিয়ে খুঁড়িয়ে আমাদের স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি। আমরা মনে করি যে স্বাস্থ্য সেবা প্রদান নির্ভর করে এই বিষয়ে নীতি নির্ধারক তথা সরকার এবং তদারকি সংস্থা অর্থাৎ মন্ত্রণালয় থেকে মাঠ পর্যায়ে বিস্তৃত প্রশাসনের কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের দূরদর্শিতা, দক্ষতা, সততা ও সুব্যবস্থাপনা, সর্বোপরি জনগণের ক্ষমতায়ন ও অংশগ্রহণ এবং শ্রমজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষার উপরে। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমরা এ পর্যন্ত শুধুমাত্র স্বাস্থ্য খাতের বাজেটের বিষয়টি বলছি। আমরা জানি যে মানুষের জীবনের সাথে পরিবেশের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। স্বাস্থ্য নির্ভর করে জনগণের শিক্ষার মান, স্বাস্থ্য সচেতনতা, খাদ্য এবং পরিবেশগত কারণ যেমন বায়ু দূষণ, পরিবেশ এবং প্রকৃতির উপরে। 2024 সালে বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী পরিবেশগত কারণে যেমন বায়ু দূষণ, অনিরাপদ পানি, দুর্বল স্যানিটেশনের কারণে 2019 সালে 2.15 লাখেরও বেশি অকাল মৃত্যু ঘটেছে আমাদের দেশে। এবং শুধুমাত্র এই দূষণের কারণে বাংলাদেশে যত মৃত্যু হয়েছে তার 32.32 বেশি শুধুমাত্র এই প্রাকৃতিক দূষণের কারণে। এই ধরনের পরিবেশগত স্বাস্থ্য প্রভাবের বার্ষিক খরচ হল 2019 সালে ছিল 4.4 ট্রিলিয়ন টাকা, যার জিডিপির 17.3% সমতুল্য। আমাদের দেশে মোট 25টি মন্ত্রণালয় এবং দপ্তর পরিবেশ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে থাকে। সেই কারণে আমরা এই বিষয়ে পৃথকভাবে আমাদের বরাদ্দ কত পরিবেশের কারণে সেই বিষয়টি যথাযথভাবে না পেলেও আমরা একটি তুলনামূলক একটি রিপোর্ট দেখেছি। সেটাতে দেখা আছে যে 2023 এবং 24 অর্থ বছরে বরাদ্দ ছিল 5,643 কোটি টাকার বেশি। বর্তমান বাস্তবতায় স্বাস্থ্য সংকট নিরসন এবং ভবিষ্যতে সবার জন্য সহজলভ্য ও মানসম্পন্ন স্বাস্থ্য সেবা প্রদান করতে হলে স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির কোনো বিকল্প নাই।
বাজেট বৃদ্ধি স্বাস্থ্যসেবায় সংকটের সমাধান নয়, তবে অন্যতম মূল উপাদান। আমরা জানি যে আমাদের স্বাস্থ্য খাতে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ নতুন নয়। তারপরও দরকারি উপকরণের অভাব, ওষুধের অভাব, স্বাস্থ্য ব্যবস্থাপনার বিরুদ্ধে অভিযোগ, হাসপাতাল সময়ের সেবার অভাব, নিয়োগ এবং কেনাকাটায় একের পর এক দুর্নীতির সংবাদ আমাদের এই বেহাল দশাকে তুলে ধরছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ব্যক্তির ব্যয় কমাতে অত্যাবশ্যক ওষুধের সহজলভ্যতার বিষয়ে জোর দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালগুলোয় পরীক্ষা নিরীক্ষার জন্য যন্ত্রপাতি বাড়ানোর কথা বলা হয়েছে, যাতে মানুষ কম খরচে পরীক্ষা নিরীক্ষার সুযোগ পায়। তাহলেই চিকিৎসা ব্যয় গড়ে 40 থেকে 50 টাকার মধ্যে চলে আসবে বলে বিশেষজ্ঞ গবেষকরা মনে করেন। বাজেট বরাদ্দের ক্ষেত্রে জনগণের চাহিদার প্রথমে থাকে কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্য, কিন্তু স্বাস্থ্যের অবদান আমাদের দেশে সবসময় বাজেট থাকে 7ম থেকে 9ম স্থানে। স্বাস্থ্যের সরকারি বরাদ্দকে খরচ হিসেবে মনে না করে একে বিনিয়োগ হিসেবে ভাবতে হবে, কারণ এর মাধ্যমে দারিদ্র্য কমে, কর্মসংস্থান ও কর্মক্ষমতা বৃদ্ধি পায় এবং বাড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি। ফলে তৈরি হয় সুস্থ সবল নীতিনিষ্ঠ সমাজ।